মানেই কোমলতার প্রতীক, মেয়ে মানে গৃহিণী, মেয়ে মানেই লাজুক প্রকৃতির, মেয়ে মানেই ঘরোয়া কাজে অনন্যা, মেয়ে মানেই সর্বগুণে পরিপূর্ণা। এই সমস্ত ধারণা নিয়েই আমরা এগিয়ে চলেছি, কিন্তু এই সমস্ত ধারণাকে পরিবর্তন করে, সমস্ত বাধাকে উপেক্ষা করে আজ মেয়েরা বহির্জগতে পা বাড়িয়েছে, আমাদের রাজ্য ও দেশকে গর্বিত করেছে। আর আজ সেই সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সামনে আমাদের সঙ্গে হাজির হয়ে গেছেন আমাদের আজকের বিশেষ অতিথি, বিশিষ্ট ফিটনেস ট্রেনার সুস্মিতা ভট্টাচার্য। সুস্মিতা দি, তোমাকে ট্রাইব টিভিতে অসংখ্য অসংখ্য স্বাগত। আজ তোমার সঙ্গে শুধু আমার কিছু প্রশ্ন নয়, আজ আমাদের সাধারণ মানুষের বহু প্রশ্ন রয়েছে এই ফিটনেস নিয়ে বা শরীর চর্চা নিয়ে। সেই সমস্ত কিছুর বিষয়েই আজ খানিকটা তোমার সঙ্গে গল্প করব। এক কথায় বলতে গেলে সাধারণত দেখো, আমরা যে বিষয়টা দেখি যে মেয়েদেরকে আমরা সাধারণত যেটা শুনে এসছি, মানে আমাদের সেই দিদা দাদুদের সময় থেকেই যদি দেখি, এই একটা ট্রেন্ড চলে আসছে যে মেয়েরা ঘর সামলাবে, তারপরে মানে এই যে ঘরোয়া কাজগুলো সাধারণত সেই দিক থেকেই মেয়ে বলতে আমরা তখন ওই ইমাজিনেশনটাই আমাদের মাথায় আসে। রূপচর্চা করা, এই জিনিসগুলো আমরা সাধারণত দেখতে পাই। সেখানে এই ধরনের জিনিসগুলোকে কাটিয়ে তুমি শরীর চর্চার দিকে যে এগিয়ে গেছো, মানে এই এনকারেজমেন্টটা তুমি কি করে পেলে? এটা বলতে গেলে একটা বড় স্টোরি, এটা একটা মানে বেশ অনেকটাই টাইম চলে যাবে। অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি পুরোটাই ডিফেন্স ব্যাকগ্রাউন্ডে, মানে বাবা দাদা দাদু সবাই আর্মি নেভি এয়ারফোর্স থেকে বিলং করে। তো সেখান থেকেই ভালোবাসা একটা তৈরি, একটা ডিসিপ্লিন বা ফিটনেসের প্রতি একটা ভালোবাসা সেখান থেকেই ছিল আগাগোড়াই ছোটোবেলার থেকে। তো ছোটোবেলার থেকে একটাই উদ্দেশ্য ছিল যে ডিফেন্সে যাব, আর্মিতে জব করব, নেভিতে জব করব, এয়ারফোর্সে যাব। তো লাকিলি সেটা যখন ফার্স্ট ইয়ার আমি কলেজে, আমার নেভির থেকে কলও আসে। তো সেখানটায় আমি জবও পেয়ে গেছিলাম, কিন্তু কোনো পরিস্থিতির কারণে যাওয়া হয়নি। হঠাৎ করে তখন ট্র্যাকলেস হয়ে যায় যে কি করব, লাইফে তো আর কিছু নেই এখন। তো তারপরেই একটু ডাল হয়ে গেছিলাম, হঠাৎ করে ওয়েটও গেইন হতে থাকলো, আমার কিছু ফিজিক্যাল প্রবলেমও দেখা দিল। তো তখন আমাকে একজন রেকমেন্ড করলো যে ওয়াই ডোন্ট ইউ গো ফর যোগা ক্লাসেস। তো আমি বাড়িতেই যোগা ক্লাসেসের ট্রেনিং নিতে থাকি। তো ট্রেনিং নেওয়ার পরেই অনেকটাই আমার শরীরটা কিন্তু মানে আস্তে আস্তে কিওর হতে থাকে, ওয়েটটাও লুজ হতে থাকে। তো এই ম্যামের সাথেই, ম্যাম আমাকে ভীষণ ভালো করে হাতে ধরেই শেখাতেন। তো ম্যাম আমাকে একদিন বললো যে দেখ, আমার তো অনেক স্টুডেন্টস আছে আর আমি ঠিকঠাক টাইমও দিয়ে উঠতে পারি না, তো তুই যদি আমাকে জয়েন করিস তাহলে আমার একটু সুবিধা হয়। তাহলে আমি শিওর, ওয়াই নট, আমি ফ্রি আছি। তো ইভিনিং টাইমগুলোতে ম্যামের সাথে গিয়ে আমি পার্সোনাল ট্রেনিং দিতাম, মানে ম্যামের সাথেই, ম্যামের গাইডেন্সেই করতাম। করতে করতে সেখান থেকে আমি জানতে পারি যে মানুষ আমাকে মানে ভালোভাবে কমিউনিকেট করছে, যে আমি যে যোগা করাচ্ছি বা কোনো ফিটনেসের ওপরে ওদের ক্লাসেস দিচ্ছি, তো দে আর ভেরি কমফর্টেবল উইথ মি। তো তখন আমি ভাবলাম যে ওয়াই ডোন্ট আই গো ইন দিস লাইন অনলি। তো ওখান থেকেই একটা ভালোবাসার তৈরি। তারপরে আস্তে আস্তে প্রচুর ট্রেনিং, প্রচুর কোর্সেস, লাইসেন্স নেওয়া, ওখান থেকে আমার পথ চলা শুরু। তারপরেই এই তারপরে জিমে পা দিয়েছো। আচ্ছা, তুমি বললে তুমি যোগা থেকে শুরু করেছো। তো এই যে একদিকে যোগা, সেটাও শরীর চর্চার মধ্যেই পড়ে, অন্যদিকে জিমের এক্সারসাইজ, সেটাও শরীর চর্চার মধ্যেই পড়ে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য, জিম বেসিক্যালি তো অবভিয়াসলি ফ্রি হ্যান্ড কার্ডিও থাকেই, প্লাস ওয়েট লিফটিংও থাকে। যোগাটা যেটা মানে আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে যোগাটা ইন্টারনালি কিওর করতে অনেক মানে হেল্প করে। ইন্টারনালি ভিতর থেকে যত রকমের অসুখ থাকে সেগুলোকে কিওর করতে যোগা ইজ অলওয়েজ বেস্ট। তো যোগা, জুম্বা সবটাই। আর মেন্টাল ফিটনেসের জন্য তো জুম্বা বলতে ওই যে যেটা ডান্সের মাধ্যমে যে এক্সারসাইজটা, এটা একটা কার্ডিও ফিটনেস ভ্যারিয়েশন, যেটাকে জুম্বা বলা হয়। মানে উইথ ডান্সের কিছু স্টেপস থাকে, অবভিয়াসলি ওটার মধ্যে প্রচুর এক্সারসাইজেরও মানে কার্ডিওস গুলো থাকে। আচ্ছা, এই যে জিমের যে বিষয়টা, জিমে একদিকে যেমন শরীর চর্চার দিকটা রয়েছে,
তো অন্যদিকে দেখা যায় এই যে খাওয়া দাওয়ার দিকটাতেও অনেক নিয়ম লাগু করা হয়। তো জিম করতে হলে বা এই ধরনের এক্সারসাইজ করতে হলে কি খাওয়ার দিকে নজর দেওয়াটা খুবই জরুরি? একদম, ফিটনেসের দিকে যেতে গেলে যেটা আগে মানে মেন মাইন্ডসেট করতে হয় বা যেটা মেন জরুরি সেটা হচ্ছে 80% খাওয়ার, 20% এক্সারসাইজ। তো খাওয়ারটা ঠিকঠাক না থাকলে কিন্তু এক্সারসাইজটা কাজে আসে না। খাবারের টাইম ঠিকঠাক, প্রপার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সব কিছুই প্রপারলি প্রয়োজন, উইথ প্রপার ইনস্ট্রাক্টর যে ভালো করে বুঝিয়ে মানে প্ল্যান করে দিতে পারে ডায়েট। তো ডায়েট উইদাউট দ্যাট মানে হয় না, এক্সারসাইজ ইজ নট পারফেক্ট। আচ্ছা, জিমে তো শুধু যে আমরা যেটা সাধারণত দেখে এসছি যে জিম বলতে আমরা বুঝি যে ছেলেরাই ওখানে যাচ্ছে, মানে ফিটনেসের ক্ষেত্রে দেখতে গেলে আমরা বেসিক্যালি ছেলেদেরকেই মাথায় আসে, যদিও আজকাল সেই ট্রেন্ডটা ভেঙে গেছে, আজকাল মেয়েরাও জিমে যাচ্ছে বা এই ধরনের ফিটনেস ট্রেনিং নিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে ছেলেদের বডি ফিটনেসের ক্ষেত্রে বা স্ট্রাকচারের ক্ষেত্রে আলাদা, মেয়েদের বডি ফিটনেস আর বডি স্ট্রাকচার সেটা আলাদা। তো সেই ক্ষেত্রে এক্সারসাইজও কি ভ্যারি করে? এক্সারসাইজের সেরকম ভ্যারিয়েশন নেই, হ্যাঁ সবাই সবটা করতে পারে, কিন্তু অ্যাকর্ডিং টু ডিজিজ, অ্যাকর্ডিং টু এজ সব কিছু আলাদা আলাদা মানে শেডিউল করা থাকে। তো সেগুলো অনুযায়ী করা উচিত। আর রেশিও অনুযায়ী যদি দেখা যায় তাহলে কিন্তু ছেলেদের থেকে মেয়েরা বেশি ফিটনেসের প্রতি অ্যাডিক্টেড, ঠিক আছে? সেটা হচ্ছে যেটা হয় সেটা আফটার প্রেগনেন্সি, যখন মেয়েরা এক্সেসিভ ওয়েট গেইন করতে থাকে বা ডিপ্রেশনের শিকার হয়ে যায়, তখন তারা অন্যের কাছ থেকে শোনে যে তুই একটু মোটা লাগছিস দেখতে আজকে, তো তখন তাদেরকে হিট করে যে না আই শুড গো ফর জিম অর ফিটনেস ক্লাসেস। তো তখন তারা ডিসিশন নেয়। তো সেখান থেকেই কিন্তু মেয়েদের রেশিওটা কম্পারেটিভলি বেশি একটু ফিট থাকার মানে লাইনে। একদম হ্যাঁ, মানে ওই বিষয়টা আমারও মানে জানার ইচ্ছে ছিল যে মানে মেয়েদের শরীরে অনেক ধরনের সময়ের সঙ্গে সঙ্গে অনেক ধরনের চেঞ্জেস আসে। তো সেই ক্ষেত্রে কি এক্সারসাইজের মধ্যেও কি চেঞ্জেসগুলো আসতে বাধ্য? অবভিয়াসলি আফটার প্রেগনেন্সি আমি বলছি, মেয়েদের এটাই যেহেতু মেন একটা পার্ট, অনেক রকম প্রবলেম এসে যায়, অনেকের ব্যাক পেন হয়ে যায়, অনেকের স্টিচেসের প্রবলেম হয়। তো সেখান থেকে কিছু নির্দিষ্ট এক্সারসাইজ আছে বা যেরকম জিমে ওয়েট লিফটিং হয় কিছু কিছু স্পেসিফিক, সেগুলো ওরা করতে পারে না এক্সেসিভ ব্যাক পেনের জন্য, স্টিচ পেনের জন্য। অনেক রকম প্রবলেম অ্যারাইজ হতে থাকে। তো কিছু এক্সারসাইজ কিন্তু কেটে বেছেই করা উচিত, মানে ভীষণ। আর তার সঙ্গে খাওয়া দাওয়ার প্রবণতাটাও থাকতে হয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেক সময় দেখি যে প্রেগন্যান্সির টাইমেও কিন্তু যেটা আমরা বলবো যে আজকাল মানুষ দেখুন যেহেতু সোশ্যাল মিডিয়ার দিকে অনেকটাই ঝুঁকিপূর্ণ, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ধরনের ভিডিও কিন্তু খুব ভাইরাল হয়। দেখা যাচ্ছে একদম বলতে গেলে এন্ড স্টেজে চলে এসছে প্রেগনেন্সি, তারপরেও দেখা যাচ্ছে যে ওয়েট লিফটিং করছে। এগুলো কি অ্যাকচুয়ালি শরীরের পক্ষে ভালো? করা কি উচিত নাকি রিস্ক রয়েছে? এটা একটা মানুষের শরীরের ওপরে ডিপেন্ড করছে যে সেই মানুষটা কতটা ফিট, সে কতটা ওয়েট লিফটিংটা নিতে পারবে বা কতটা সে এক্সারসাইজের জন্য ঠিক আছে করার জন্য। সবার শরীরের তো আলাদা আলাদা স্পেসিফিক রিকোয়ারমেন্টস থাকে বা স্পেসিফিক কিছু প্রবলেমস থাকে, সেগুলো অবভিয়াসলি ডক্টর কনসালটেশন ছাড়া একদমই করা উচিত না। এই যে আমরা যেহেতু জানি যে মেয়েদেরকে অনেক সময় মানে যখনই মেয়েরা বাইরের জগতে পা দিতে চায় তখনই কিন্তু তাদের সামনে অনেক চ্যালেঞ্জেস চলে আসে। অনেকে অনেক কথা বলে, অনেকে অনেক কথা শোনায়, বা সেই মেয়ের পিঠ পিছে বা সেই মেয়ের পরিবারের পেছনে অনেক ধরনের কথা বলে বা অনেক সময় পরিবারকেই বোঝানোর চেষ্টা করে। তো এই রকম চ্যালেঞ্জ তুমিও কি ফেস করেছো বা তুমি কি কি চ্যালেঞ্জ ফেস করেছো? অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ বলতে গেলে তো প্রচুর চ্যালেঞ্জেস ছিল, বাট আমার মাইন্ডসেট সবসময় একটাই থাকে যে যত বেশি চ্যালেঞ্জেস আসবে তত বেশি ওভারকাম করব, তত আমি শাইন করব বেশি। তো এভরি চ্যালেঞ্জকে আমি পজিটিভ একটা এনার্জিতে কনভার্ট করে সবসময় চেষ্টা করতাম যে মানে ওটাকে সাকসেসফুল করার। তো যতই চ্যালেঞ্জ এসেছে আমি হাসি মুখে সেটাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, আপনি বলতে গেলে এই ফিটনেস ট্রেনিং এর প্রফেশন সঙ্গে কবে থেকে জড়িত রয়েছে? 2015।
তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয়, মানে এই যে 2015 কম সময় তো নয়, 2015 এখন 24 চলছে, তো সেই ক্ষেত্রে মেমোরেবল ইনসিডেন্ট বলতে আপনার কাছে কি আছে? কারণ আমরা জানি জিমে অনেক সময় অনেক ঘটনাই ঘটে যেতে পারে, অনেক সময় বিপদও ঘটে যেতে পারে, অনেক সময় মজার ঘটনা হয়, আপনার কাছে কোনটা? অ্যাকচুয়ালি আমাদের ক্লাসটা আমি একটু বলি, সেটা হচ্ছে টোটালটাই ওমেন ওরিয়েন্টেড ক্লাস, ঠিক আছে? তো সেখানটায় মানে রেগুলার প্রচন্ড অবস্টাকলস আমাকে দেখতে হয়, মানে যারা আসে ক্লাসে আমার, তো অনেক দূর দূর থেকে আসে, হেমতাবাদ থেকে, দুর্গাপুর থেকে আসে, তারপর টুনিদিঘির থেকেও ক্লাস করতে আসে। তো দে আর ইন্সপিরেশন অফ মাই লাইফ, কারণ ওরা অনেক 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 বাধা বিপত্তি ক্রস করে আসে। সেখানটায় সত্যি কথা বলতে গেলে 365 ডেজই আমাদের মেমোরেবল ডে, মানে প্রত্যেক দিনই কিছু না কিছু মেমোরেবল, হাসি, দুঃখের, মজার, কষ্টের, অনেক রকমেরই, সব রকম দিয়েই চলে। তো সেরকম স্পেসিফিক মেমোরেবল তো আমি বলতে পারবো না কিছু, কিন্তু রেগুলার আমাদের পার্টি ডে চলতে থাকে, আর আমরা এক্সারসাইজটাকে পার্টি মোড করে ওটাকে কনভার্ট করে ওটাকে মানে আমরা মুভ অন করি। তো সবটাই মেমোরেবল আমাদের কাছে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে বিয়ের আগে মেয়েদের জীবন একরকম থাকে, বিয়ের পরে অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তুমি নিজেও একজন ম্যারিড ওম্যান, তো সেই ক্ষেত্রে তোমার বিয়ের পর এই ধরনের কোনো চ্যালেঞ্জেস এসছে এই যে ফিটনেস ট্রেনিং কন্টিনিউ করা নিয়ে? সবসময় চ্যালেঞ্জেস থাকেই, কিন্তু ওই চ্যালেঞ্জেসটাকে ভালো করে ডিল করে ওটাকে ওভারকাম করতে হবে। আমারও ছিল, এরকম না যে একবারেই আমি মানে স্পুন ফিডিং হয়ে গেছে যে এসে কেউ আমাকে ক্লাসে স্টুডেন্ট রেডি করে দিয়ে স্টার্ট হয়ে গেছে। চ্যালেঞ্জেস ওয়্যার দেয়ার, অনেক বেশি ছিল, কিন্তু হয়ে গেছে। তার মধ্যেও সব ভগবানের আশীর্বাদে ভালো করে বেরিয়ে গেছে সব কিছু। আচ্ছা, এই যে এক্সারসাইজের ক্ষেত্রে অনেক ধরনের তো নিয়ম থাকে, আমরা একটু আগে খাওয়া দাওয়ার কথাগুলো বললাম, তো এই যে ঘুম বিষয়টা শরীরের ক্ষেত্রে কতটা প্রয়োজন? মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট, মানে 6 to 8 আওয়ার্স স্লিপ মাস্ট। যদি সেটা না হয়, এক্সারসাইজ বৃথা, ডায়েট করা বৃথা, ওয়াকিং বৃথা, ওয়েট লিফটিং বৃথা, সব কিছু ওয়েস্টেজ, বিকজ ইউ আর কিলিং মানে ইয়োর সেলফ স্লোলি সেখানটায়। তো সেখানটায় 8 ঘন্টার ঘুমটা ভীষণ প্রয়োজন। তো ফিটনেস নিয়ে এবং ফিটনেস ট্রেনিং নিয়ে আমাদের আজকের এই বিশেষ আলোচনা জারি থাকবে। তো নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, কারণ আজ আমাদের বিশেষ অতিথি রয়েছেন বিশিষ্ট ফিটনেস ট্রেনার সুস্মিতা ভট্টাচার্য। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আজকে ট্রাইব টিভি বাংলার বিশেষ অতিথি সেগমেন্ট, আর আজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশিষ্ট ফিটনেস ট্রেনার সুস্মিতা ভট্টাচার্য। সুস্মিতা দি, এই যে এতক্ষণ আমরা যে এক্সারসাইজগুলো নিয়ে কথা বলছিলাম, এখন দেখো একদিকে যেমন যোগা রয়েছে, অন্যদিকে এই জিমের এক্সারসাইজগুলো রয়েছে, অন্যদিকে এই যে তুমি যেগুলো বললে এই যে জুম্বা বা অ্যারোবিক, এই যে ডান্স রিলেটেড যে ফিটনেস এক্সারসাইজগুলো, তো মূলত এই যে জুম্বা বা অ্যারোবিক টাইপের যে এই ধরনের যে এক্সারসাইজগুলো রয়েছে, এগুলো মানে কতটা এফেক্টিভ বডির জন্য? এফেক্টিভ তো খুবই বেশি। আমি যেহেতু এই লাইনে মোটামুটি জুম্বা লাইনে 4 বছর মতন হচ্ছে আমার, জুম্বা, অ্যারোবিক্স, বলিউড ডান্স এইসবে। তো সেখান থেকে যেটা দেখছি যে মানুষের মেন্টাল ফিটনেসটা ভীষণ প্রয়োজন, মানে অ্যাপার্ট ফ্রম ফিজিক্যাল ফিটনেস, মেন্টালি ফিট হওয়াটাও অনেকটা বেশি প্রয়োজন। আর এইসব এক্সারসাইজগুলো যেটা করে প্রচণ্ড এন্টারটেনমেন্ট, মানে এন্টারটেইনিং বিষয়টা। তো সেখান থেকে যেটা হয় যে মানুষ রেগুলার ক্লাসে আসার আগে ভাবে না যে আমি যাব, আজকে ইচ্ছা করছে না, ক্লাস হবে, রোদ ঝড় বৃষ্টি যাই থাকুক, না না আজকে একটা নতুন ডান্স হবে, আজকে আমার ফেভারিট শাহরুখ খানের ডান্স হবে, আজকে সলমান খানের গান হচ্ছে। তো এইসব ভেবে কিন্তু ওরা কিন্তু আবার ছুটে ছুটে সবাই চলে আসে। তো মানে মেন্টালি ভীষণ হ্যাপি হয় মানুষ, আর অনেক হ্যাপি হরমোনসও অ্যাক্টিভ হয়ে যায় এইসব এক্সারসাইজ করার জন্য, যেটার জন্য এইসব এক্সারসাইজগুলো ভীষণ অ্যাডিক্টেড করে ফেলে মানুষকে, যে না আমাকে ফিট হতে হবে, ভালো থাকতে হবে, মানে ইট বিকাম যে একটা এক্সারসাইজ উইথ ফান হয়ে যায়। তাই জন্য মানুষের কাছে খুব ভালো লাগে এই জিনিসটা। আচ্ছা, বলছি এই ধরনের এক্সারসাইজগুলোর ক্ষেত্রে কোনো কি এজ ব্যারিয়ার রয়েছে?
না, এটার কোনো এজ ব্যারিয়ার নেই, কিন্তু কিছু স্পেসিফিক এক্সারসাইজ আছে যেগুলো কিছু বয়সের পরে করা যায় না। তো যেটা দেখতে হয় যে সেই এজটাকে দেখে বা সেই ডিজিজটাকে ধরে তাকে সেই এক্সারসাইজগুলো থেকে দূরে বা তার অপোজিটে যেটা করা যায় সেটা যেন করে, সেটাকে একটু দেখে চলতে হবে। তো এই যে ডিজিজের ক্ষেত্রে অনেক এক্সারসাইজ বাদ পড়ে যায় বা অন্য কোনো শারীরিক সমস্যা থাকলে এই যে এক্সারসাইজগুলো বাদ পড়ে যায়, তো এই ধরনের লিমিটেশন কি এই জুম্বা, অ্যাক্রোব্যাট, এই ডান্স রিলেটেড এক্সারসাইজগুলোতেও আছে? আছে আছে, অনেকেরই নি প্রবলেম থাকে, তো সেখানটায় যেমন স্কোয়াট যেটা হয় এক্সারসাইজ, সেটা অনেক দেখে বুঝে করতে হবে, যে সবাই ডিপ স্কোয়াট করতে পারবে না ফর নি প্রবলেম। অনেকের গোড়ালিতে প্রবলেম থাকে, তো সেটার জন্য জাম্পিং জ্যাক্স যেগুলো থাকে, ঠিক আছে, বা নি প্রবলেমের জন্য জাম্পিং জ্যাক্স, বা কোমরের জন্য জাম্পিং জ্যাক্স করতে পারবে না, তো ওরকমই একদম সিলেক্টিভ কিছু এক্সারসাইজ করা উচিত যেগুলো প্রপার ট্রেনার দিয়েই করানো উচিত। আর একটা কথা আমি যেটা বলতে চাই যে সেটা হচ্ছে, আমি অনেক দেখেছি উইদাউট ট্রেনিং অনেকেই ক্লাসেস করিয়ে থাকে, তো যেটা ইজ নট সেফ, ঠিক আছে না, কারণ যে কোনো জিনিসেই পড়াশোনাটা ভীষণ প্রয়োজন যে কোনো জায়গাতেই আগানোর আগে। তো এই এক্সারসাইজের জগতেও যারা পড়াশোনা করবে ঠিকঠাকভাবে, যারা লাইসেন্স প্রাপ্ত হবে বা যারা ট্রেনিং নিচ্ছে, তাদের কাছে গিয়েই কিন্তু স্পেসিফিক্যালি সেই জিনিসগুলো করা উচিত। ডায়েটের ক্ষেত্রেও তাই, যে প্রপার ডায়েটিশিয়ান তার কাছে গিয়ে কিন্তু সবার জন্য সব ডায়েট না, একদমই, তো সেই বিষয়টাই আগানো উচিত, যে প্রপার এডুকেশন স্পেশালিস্ট হবে সেই বিষয়টাতে, সেখান থেকেই কিন্তু প্রপারলি তোমাকে গাইড করতে পারবে। তো আরেকটা বিষয় হচ্ছে এই যে তুমি যে বললে যে ডায়েটটাও অনেকটা ম্যাটার করে, তো খাওয়া দাওয়ার ক্ষেত্রে তো নিয়ম তো রয়েছেই, তার সঙ্গে আরেকটা বিষয় হচ্ছে যে জল জিনিসটা নিয়ে কিন্তু অনেক জায়গায় এই মানে কমপ্লেইন থাকে এক প্রকারের বলতে গেলে, যে জল খায় না। অনেক সময় আমরা এরকমটাও শুনি যে আমাদের মারা বা অনেক সময় অন্যান্য মারা তাদের বাচ্চাদেরকে যখন নিয়ে ডাক্তারের কাছে যায়, ডাক্তারকে বলে ডাক্তারবাবু জল খায় না। তো এই যে জল বিষয়টা, এই জলটা আমাদের মানে কতটা শরীরের জন্য প্রয়োজন, বা জল খাওয়ারও কি কোনো পার্টিকুলার নিয়ম আছে? আছে, অ্যাকর্ডিং টু হাইট, ওয়েট, এজ, সবার একটা মানে মিনিমাম নিড আছে জলের, সেই জলটা সেই রকম অনুযায়ী খাওয়া উচিত। মানে কেউ কেউ ভাবে যে প্রচুর জল খেয়ে নিচ্ছে, হ্যাঁ, আমরা যেটা সাধারণত শুনি যে আমাদের শরীরের জন্য দিনে 4 লিটার জল অত্যন্ত প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, এটা তো একদম। আর কেউ কেউ থাকে ভাবে যে প্রচুর জল খেতে হবে, হ্যাঁ, কিছু কিছু মায়েরা থাকে বলে জল খা, সারাদিন জল খা, আমার মাই যেমন কিছু জল খা, মাথা ব্যথা করছে জল খা, হ্যাঁ, তো জল খাস না তো তাই জন্য এসব হয়। তো জলেরও একটা নির্দিষ্ট একটা মানে ক্যাপাসিটি আছে, সেটার বেশি কিন্তু কোনোটাই ভালো না। কিছু কিছু কিন্তু অসুখ আমরা জানি যেখানটায় স্পেসিফিক মেনশন করা থাকে স্পেসিফিক্যালি যে এই কোয়ান্টিটির বেশি জল খাওয়া যাবে না, সেটা ডাল, ভাত বা দুধ যেটাই খাচ্ছি না কেন ওটার মধ্যে ইনক্লুডেড ওই ওয়াটার ইনটেকটা। তো ওটাই জলটাও মোটামুটি 3-4 লিটার, আর তারপরে তো ওয়েট, হাইট অনুযায়ী, এজ অনুযায়ী করা উচিত, খাওয়া উচিত। তো আজ আমরা একের পর এক ফিটনেস রিলেটেড বহু কথা সুস্মিতাদির কাছ থেকে জানতে পারছি, আর আশা করছি সেই সুস্মিতাজি যে কথাগুলো বলছেন সেগুলো আপনারা হয়তো নিজেদের সঙ্গেও রিলেট করতে পারছেন। আরও বহু প্রশ্ন আছে আমার, আপনাদেরও সেই প্রশ্নগুলো থাকতে পারে, সেগুলো আমরা সুস্মিতাদির সঙ্গে আলোচনা করব। তো সুস্মিতাদি, আরেকটা বিষয় হচ্ছে আজকাল যে আমরা দেখি টিনেজারদের মধ্যে বা ইয়াং জেনারেশনের মধ্যে আমরা কিন্তু অনেক গড়মিল পাই, এই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলো বা স্কুল কলেজ টিউশন অ্যান্ড অল, যত দিন যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু বাড়ছে। তো সেই ক্ষেত্রে আলাদা করে যে নিজের শরীরের দিকে নজর দেয়া সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে মানে এই এক্সারসাইজটা সব কিছুর মধ্যে থেকে ব্যালেন্স করাটা কতটা প্রয়োজন? আচ্ছা, আমার কাছে বেসিক্যালি যারা আসে তারা মানে টিনেজার্স গ্রুপটা আমি বলছি, তারা যে মেন প্রবলেমসগুলো নিয়ে আসে সেটা হচ্ছে পিসিওডি, পিসিওএস, তারপর ওভারওয়েট, ডিপ্রেশন, এই জিনিসগুলো। সেটার অনেক রিজনস আছে, অনেক কজ আছে। প্রথমত এক্সেসিভ ইউজ অফ ফোন, ঠিক আছে, মানুষ এতটা সোশ্যালি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এখন যে মানে ওই ফোনের ওই
বক্সটা বাদে আর কিছু ভাবতেই পারছে না, ওটার ভিতরেই ঢুকে যাচ্ছে। তো মানুষ আর অতটা প্র্যাকটিক্যালি নেচারের সাথে কানেক্ট করে বা মানুষের সাথে কানেক্ট করে অতটা মেশে না জন্য অনেক রকমের ডিজিজ কিন্তু অ্যারাইজ হচ্ছে, যেটার বিশাল বড় একটা হচ্ছে ডিপ্রেশন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই যে তুমি একটু আগে বলে পিসিওডি, পিসিওএস, এই দুটোর বিষয়ে যদি একটুখানি আমাদের দর্শকদেরকে একটু এক্সপ্লেইন করে বলো। পিসিওডি, পিসিওএস এখন আমাদের এই খাবারে আমরা এত ভেজালযুক্ত খাবার খাচ্ছি জন্য, যেটা হচ্ছে এখনকার টিনেজার্সদের পিরিয়ডস রিলেটেড থাউজেন্ডস অফ প্রবলেমস থাকছে। মানে আউট অফ 100 90% মেয়েদের কিন্তু পিসিওডি, পিসিওএস এর শিকার, যেটার জন্য তারা আনওয়ান্টেড ডিপ্রেশনের শিকার হয়ে যাচ্ছে, ওভারওয়েট হয়ে যাচ্ছে, পিরিয়ডস বন্ধ হয়ে যায়, সাইকেল ঠিকঠাক চলে না, পিরিয়ড সাইকেলটা। তো সেটাকে নর্মালাইজ করার জন্য কিন্তু যোগা অ্যান্ড জুম্বা বোথ ইজ হাইলি এফেক্টিভ। মানে আমি এতটুকুনও বলতে পারি যে উইদাউট মেডিসিনও কিন্তু এক্সারসাইজ দিয়েও এটা কিউরেবল। আচ্ছা, একদম কিউরেবল এটা একেবারে। আর এমনি আর কি কি থাকতে পারে এই যে যেগুলো শরীরে আমাদের প্রবলেম ক্রিয়েট করছে? যেমন তুমি বললে ওই যে বক্স, মানে ফোনের কথা বলছি, ফোন একটা তো রয়েছেই আজকের দিনে, আর তাছাড়া ওই যে যেটা বললাম যে মানে ব্যালেন্স, লাইফের যে ব্যালেন্সটা, সেটা কিন্তু ছোটোর থেকেই বলতে গেলে দেখছি ওটা হারিয়ে গেছে। মানে বাচ্চার থেকেই মানে টিউশনে পাঠানো শুরু, স্কুল, টিউশন, খেলাধুলোতে দিয়ে দিচ্ছে। তো তার মধ্যে থেকে এই যে এত কিছু, সেগুলোতেও তো নিশ্চয়ই বডিতে এফেক্ট হচ্ছে। অবভিয়াসলি বডিতে তো এফেক্ট পড়েই। আর পড়াশোনাটাকে আমার যেটা মনে হয়, মানে টিনেজারদের কথাই বলছি আমি, পড়াশোনাটাকে ঠিকঠাকভাবে চালিয়ে যাওয়ার জন্য এরকম টাইপের এক্সারসাইজ বা কোনো আউটডোর গেমস বা মাঠে সকালবেলা উঠে দৌড়াতে চলে গেলাম, জগিং করা, এইসব জিনিসগুলো, এই সোশ্যাল যেগুলো মানুষের সাথে বেশি মেলামেশা হয়, সেই এক্সারসাইজগুলো বেশি কিন্তু করা উচিত। তাতে কি হয়, তাতে পড়াশোনায় অনেকটা বেশি মনোযোগী হয়ে যায় মানুষ। আর কিছু কিছু কনসেন্ট্রেশনটা বেড়ে যায়। একদম একদম। আর প্রাণায়াম যেটা আছে, মানে যোগার একটা পার্ট প্রাণায়াম করলে কিন্তু পড়াশোনায় অনেক চেঞ্জেস আছে, অনেক কনসেন্ট্রেশন বাড়ে, তারপর মেমোরি পাওয়ার স্ট্রং হয়, ভুলে যায় যেটা মানুষ সেটা ঠিকঠাক হয়ে যায়। তো এরকম প্রাণায়াম বগেরা খুব প্রয়োজন। তো প্রাণায়াম বিষয়টা যেটা রয়েছে সেইটা তো মানে বাচ্চার থেকে সবাই করতে পারে, প্রত্যেক এজেই মানে করা সম্ভব সেটা। বেশ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই এক্সারসাইজ নিয়ে আমরা অনেক সময় দেখি সিজনাল এক্সারসাইজ, এটা কিন্তু একটা ট্রেন্ডের মতো রয়েছে যে কোনো ওকেশন আসছে তার কমাস আগের থেকে আমরা শুরু করছি এক্সারসাইজ বা নিজের শরীরের দিকে নজর দেয়া। এই জিনিসগুলো কতটা মানে আমি বলতে চাইছি, তারপরে দেখা যাচ্ছে তারা কিন্তু ছেড়ে দিচ্ছে, ওকেশন শেষ, এক্সারসাইজও শেষ হয়ে গেল। তো এই জিনিসটাও তো আমাদের বডিতে এফেক্ট করে। অবভিয়াসলি, যেরকম আমাদের রেগুলার খাওয়ার প্রয়োজন, ঘুম প্রয়োজন, জল প্রয়োজন, শেল্টার প্রয়োজন বাড়িতে থাকার জন্য, সেরকম এক্সারসাইজও প্রয়োজন। এক্সারসাইজটাও কিন্তু আমাদের রেগুলার মানে শিডিউলের মধ্যে ওটাকে ঢুকিয়ে নেওয়া উচিত, যে 1 ঘন্টা বা 40 মিনিটস থেকে 1 ঘন্টা নিজেদেরকে দেওয়া প্রয়োজন। অনেকেরই এটা ভাবনা থাকে যে পুজো আসছে সামনে, যেমন পুজো আসছে, একদম তো পুজোর আগে 2 মাস করে নি জিম এক্সারসাইজ, সুন্দর একটা ফিগার এসে যাবে, তারপরে ছেড়ে দেবো। কিন্তু এটা মানে উচিত না। একটা হেলদি লাইফস্টাইল লিড করার জন্য, একটা ভালো জীবনযাপন ভালোভাবে বেঁচে থাকার জন্য কিন্তু এক্সারসাইজটা রেগুলার বেসিসে প্রয়োজন। অবভিয়াসলি একটা ইন্টারভেল, মানে সেটা হচ্ছে স্যাটারডে সানডে বা একটা উইকডে, কোনো উইকেন্ড অফ রেখে, কোনো একটা দিন অফ রেখে কিন্তু সপ্তাহে প্রতিদিন এক্সারসাইজটা প্রয়োজন। আর একটাও আমি জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এক্সারসাইজটাকে এরকমভাবেও আমরা প্রয়োজনে দেখাতে পারি। সেটা হচ্ছে এখন তো মেডিকেল এক্সপেন্সেস খুব বেশি, তাই না? মানুষের একটুতেই অনেক খরচা, মানে মেডিকেল এক্সপেন্স ওঠানোর জন্য। তো সেখান থেকে আমরা যদি অল্প মানে 1/10%ও যদি আমরা সেটা এক্সারসাইজকে দিই, তাহলে আমাদের কিন্তু মেডিকেল এক্সপেন্সেসটা অনেকটা কমে যাবে। আশা করি এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের দিনে আমরা নিজেরাও জানি বহু ধরনের এমন রোগ থাকে যার মেডিসিনের দাম একেবারে আকাশ ছোঁয়া। তো সেই ক্ষেত্রে মানে এই এক্সারসাইজগুলো দিয়ে আপনারা অবশ্যই আপনাদের সেই ওষুধপত্রের দিকে যে খরচটা, সেটা কিন্তু আপনারা অনেকটাই কমিয়ে নিয়ে আসতে পারেন, যেমনটা সুস্মিতা দি এই মুহূর্তে বলল।
আরেকটা বিষয়, এটা আমি একটু সোশ্যালাইজের দিক থেকে প্রশ্নটা তোমায় করছি, যে এই যে মেয়েদের নিরাপত্তার বিষয়টা, কারণ আজকাল দেখো আজকালকার দিনে মেয়েরা বাইরের জগতে পা দিচ্ছে, সে একদিকে এক্সারসাইজ করুক না করুক, ইভেন এক্সারসাইজ করার জন্যও বাইরে পা রাখতে হচ্ছে ঘরের বাইরে। তো সেই ক্ষেত্রে মেয়েদের যে নিরাপত্তার বিষয়টা, সেইটা নিয়ে খানিকটা তোমার কাছ থেকে জানতে চাইবো। তোমার কি মনে হয় মেয়েরা কতটা সুরক্ষিত এখন যেটা মানে চলছে দিনকাল, তাতে মেয়েরা ফিজিক্যালি তো অনেকটা সুরক্ষিত, মানে রাস্তাঘাটে। যেটা অসুরক্ষিত সেটা হচ্ছে ওভার ফোন বলতে পারো, মানে ফোনেই বেশি হয় ভুলভাল জিনিসগুলো, যেটার জন্য মেয়েরা খুব আনসেফ হয়ে যায়, ফটোস ভিডিও লিক আউট হয়ে যাওয়া। তো সেখান থেকে আমার মনে হয় মেয়েদের বেসিক সেলফ ডিফেন্সের যেগুলো কোর্স অ্যান্ড অল থাকে ওগুলো করে রাখা উচিত নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য। এটাই একদমই। তবে আরেকটা বিষয় হচ্ছে, এটা তোমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে জিজ্ঞেস করছি, ফিউচারে কি এটাকে এগিয়ে নিয়ে যেতে চাও নাকি অন্য কোনো প্ল্যান রয়েছে? অ্যাকচুয়ালি এই লাইনে আসার পরে আমি যখন দেখতে পেলাম যে আমাদের এই সেন্টারটা, যেটা আমি এই সেন্টারটাকে কন্টিনিউ করি, সেখানটা দেখতে পেলাম যে ফিজিক্যাল ফিটনেসের থেকেও বেশি মানুষের মেন্টাল ফিটনেসটা ভীষণ প্রয়োজন। মানুষ এখন এতটাই বেশি বিজি হয়ে যাচ্ছে সব দিক থেকে যে মানুষ মেন্টালি অনেকটা আনহ্যাপি, আনস্যাটিসফাইড। তো সেখান থেকে আমি যখন রেগুলার বেসিসে দেখতে পাই যে কেউ আমার হাত ধরে ফিট হচ্ছে, ভালো থাকছে, বড় বড় ডিপ্রেশনের পিলস খাওয়া তারা বন্ধ করে দিচ্ছে, তো ইটস আ গ্রেট ব্লেসিংস ফর মি যে না আমাকে দিয়ে কোনো ভালো কাজ হচ্ছে। তো ওখান থেকে ভাবার পরেই আমি যেগুলো আদার প্রফেশন ছিল আমার, যেটা মেন ছিল, সেসব বাদ দিয়ে আমার বারবার মনে হচ্ছে আমি এটাকেই বেশি কন্টিনিউ করে আই এম পার্সোনালি ভেরি হ্যাপি। আর আমাকে দিয়ে যখন মানুষ সুস্থ থাকছে, তো অবভিয়াসলি এটার থেকে ব্লেসিংস তো আর কিছু হতে পারে না, একটা মানুষকে ভালো জীবন দেওয়া। একদমই একদমই। সুস্মিতা দি, আজ তুমি এতটা সময় আমাদের সঙ্গে কাটালে, এর জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। আর আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি, আশা করি সুস্মিতা দি যে ধরনের পরামর্শগুলো দিল বা তার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে যে কথাগুলো আপনাদের উদ্দেশ্যে আজ বললেন, আশা করি সেগুলো আপনাদের বা আপনারা নিজেদের সঙ্গে যথেষ্ট পরিমাণে রিলেট করতে পেরেছেন। কারণ সুস্মিতা দি কিন্তু যথেষ্ট প্র্যাকটিক্যাল বেসিসে কথাগুলো বলেছে, যেটা আমরা আজকালকার দিনে ফেস করছি। তো এই ছিল আমাদের আজকের বিশেষ অতিথির সঙ্গে বিশেষ আলোচনা। পরবর্তীতে আরও একটি নতুন এপিসোডে থাকছে আরও নতুন একজন বিশেষ অতিথি এবং থাকছে আরও নতুন কিছু বিষয় নিয়ে কথাবার্তা। এই মুহূর্তের জন্য বিশেষ অতিথি এ পর্যন্তই। পরবর্তীতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।